আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি দেখছিলাম। আমরা গত লেকচারে দেখেছি 52 খ্রিস্টাব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যেটা, অর্থাৎ ভাষা আন্দোলনের এই সময়টা ফেব্রুয়ারির কাছাকাছি সময়গুলো আমাদের আলোচ্য বিষয় হয়েছে। সেই হিসেবে বঙ্গবন্ধু যদিও জেলখানায়, তবুও জেলখানায় থেকে তিনি ভাষা আন্দোলনের জন্য কিভাবে ভূমিকা রেখেছেন সেটাই আমাদের আলোচ্য বিষয়। অর্থাৎ 52 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু যদিও জেলখানায়, তবে তার ভূমিকা কি ছিল সেটা আমরা দেখব আজকে। আমরা বলেছি 52 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলন নতুন রূপ নেয়, নতুন গতি পায়। জানুয়ারির শেষ সপ্তাহে 52 খ্রিস্টাব্দের পল্টন ময়দানে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিয়েছিলেন, যেটা এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ যে ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, তিনি সেটারই পুনরাবৃত্তি করেন, সেটাই আবার নতুন করে শোনান। আর এর ফলে আমাদের পূর্ব বাংলার ছাত্র জনতা এর প্রতিবাদ করে এবং সিদ্ধান্ত নেওয়া হয় আন্দোলন করবে এবং ধর্মঘট ডাকবে। সেই বাস্তবতায় বঙ্গবন্ধু যদিও জেলখানায়, কিন্তু তার ভূমিকা কি ছিল সেটা আজকে দেখব। মূলত তিনি তখন ছিলেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন, জেলখানায় আছেন, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো তিনি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যারা এই ভাষা আন্দোলনের সাথে যুক্ত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, চিরকুট লিখে বা গভীর রাতে দেখা করতে বলে এভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন। সেই বাস্তবতা আমরা দেখব। 30 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং 4 ফেব্রুয়ারি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সমাবেশ হয়। সেখানে একটা সিদ্ধান্ত গৃহীত হয় যে 21 ফেব্রুয়ারি তারিখে হরতাল পালন করা হবে। ছাত্র সমাজের এই ঘোষণার পটভূমিতে 21 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য 144 ধারা জারি করে সরকার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মূলত এই সরকারের এই ঘোষণাকে ভায়োলেট করার চেষ্টা করে, যেটা তারা মানবে না, এরকম সিদ্ধান্তে আসে। সেখান থেকেই সংকট শুরু হয়। আমরা দেখব সত্যিই ছাত্র জনতা রাজপথে নামে 144 ধারা ভঙ্গ করে এবং সেই পটভূমিতেই মিছিলে গুলি বর্ষণ করা হয়। সেটাকে কেন্দ্র করেই আমরা দেখব যে জটিলতা তৈরি হবে, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় মূলত। এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। 21 ফেব্রুয়ারি আমরা উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো নিয়ে দিন কাটালাম। এটা কিন্তু সবই পরিকল্পিত। বঙ্গবন্ধুকে ঢাকা থেকে ফরিদপুর পাঠানো হলো, এগুলো সবই পরিকল্পিত। কারণ উনি এই ছাত্র জনতার সাথে যারা ভাষা আন্দোলন নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন এবং বঙ্গবন্ধু যে 16 তারিখে অনশন ধর্মঘটে যাবেন এ ব্যাপারে আগের থেকেই তিনি ডিক্লেয়ার দিয়েছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন যে যদি 15 তারিখের মধ্যে আমাদেরকে ছেড়ে দেওয়া না হয় তাহলে 16 তারিখ থেকে আমরা অনশন ধর্মঘট করব। এবং এ ব্যাপারে লিফলেট ছাপানো হয়েছে, বিলানো হয়েছে। এগুলো কিন্তু পরিকল্পিত সবই। এমন না যে বঙ্গবন্ধু কিছুই জানেন না 21 ফেব্রুয়ারির ব্যাপারে, উনি সবকিছুই জানেন। এবং যখন নারায়ণগঞ্জে ছিলেন, মানে জাহাজ ঘাটে, ওখানেও তিনি ছাত্রদের সাথে কথা বলেছেন, ছাত্র জনতার সাথে এ ব্যাপারে। তো তিনি ব্যাপারটা পুরো জানতেন, ভালোভাবে জানতেন। এই জন্য তিনি উৎকণ্ঠা নিয়ে সময় কাটাচ্ছেন, কারণ আগের থেকেই সিদ্ধান্ত ছিল যে এই দিনে গোলমাল হবে। 144 ধারা জারি হয়েছে এবং সেটা ভায়োলেট করা হবে। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে। প্রশ্ন হয় 21 ফেব্রুয়ারিতে যে গুলি হয়েছে এটা বঙ্গবন্ধু কিভাবে জেনেছিলেন? উত্তর হলো সিপাহীদের মাধ্যমে। বঙ্গবন্ধুর কাছে তো রেডিও থাকবে না, রেডিওর খবর শুনেছে সিপাহীরা, আর বঙ্গবন্ধু শুনেছে সিপাহীদের মুখে। জেলখানায় অনেক অধিকারী হরণ করে নেওয়া হয়, যারা কয়েদি তাদের অনেক সুবিধার থেকে বঞ্চিত করা হয়, তার হাতে তো রেডিও থাকবে না। কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে এই খবর পেয়েছে। প্রশ্ন হয় ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? উত্তর হবে ফরিদপুর কারাগার, কারণ তিনি ঢাকা থেকে 15 তারিখে মূলত ফরিদপুরে স্থানান্তরিত হয়েছেন, নতুন জেলখানায় গিয়েছেন। ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল। ভাষা আন্দোলন তখনও অতটা জাঁকজমকপূর্ণ হয়নি, তবে বিশেষ কয়েকটা জেলা বেশ এগিয়ে গিয়েছিল মানে আন্দোলনের দিক থেকে। তার মাঝে ফরিদপুর একটা, বঙ্গবন্ধুর এলাকাটা মূলত বেশি সক্রিয় ছিল। তো ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে এসেছে। শোভাযাত্রার বলা যায় মিছিল, ইংরেজিতে বলে প্রসেশন। তো শোভাযাত্রা করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে রাষ্ট্রভাষা বাংলা চাই,
শেখ মুজিবের মুক্তি চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, রাজবন্দীদের মুক্তি চাই, এরকম অনেক স্লোগান। পাকিস্তানিরা বাঙালিদেরকে কিভাবে শোষণ করেছিল সেই ইতিহাসটা খুব ভালো করে জেনে নেবে। এটা একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমাকে অবশ্যই জানতে হবে, তোমরা অবশ্যই সেটা নিজ দায়িত্বে জেনে নেবে। রাজবন্দীদের মুক্তি চাই, আমরা বলেছি যারা সরকার বিরোধী কর্মকাণ্ডে বা সরকারের নীতির বিপরীত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বন্দী হয়েছে তাদেরকে রাজবন্দী বলা হয়। বঙ্গবন্ধু, মহিউদ্দিন সহ আরো অনেকেই ওই সময় রাজবন্দী ছিলেন। সরকারের বিরুদ্ধে চললেই, সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে বন্দী করা হচ্ছিল। তো বঙ্গবন্ধু বলছেন, আমার খুব খারাপ লাগলো, অনেক বড় মনের পরিচয়, আমরা হলে খুশি হতাম যে আমারে চেনো মিয়া, দেখো তোমারে কেউ স্লোগান দেয় না, আমারে স্লোগান দেয়, এরকম ভাব নিতাম আরও। কিন্তু বঙ্গবন্ধু বলছেন আমার খারাপ লাগলো, এই ব্যাপারটা আমার ভালো লাগেনি যে আমার নাম শুধু কেন বলে, সবার নাম কেন বলে না, বা মহিউদ্দিনের নাম কেন বলে না। মহিউদ্দিন আহমেদ উনিও বড় নেতাই ছিলেন বলা যায়, যদি অতটা জনপ্রিয় হননি। তো বঙ্গবন্ধু বলছে আমার খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা। ভুল হয় এখানে, বঙ্গবন্ধু ফরিদপুর জেলা বলেছেন। আমরা জানি বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছেন গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায়, তবে তখনও গোপালগঞ্জ একটা মহকুমা ছিল, যেটা 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নীত হয়। অর্থাৎ ফরিদপুর তখন জেলা ছিল আর গোপালগঞ্জ ছিল মহকুমা যখন এই লেখাটা লেখা হয় তখন। আর মহিউদ্দিনের বাড়ি মূলত পিরোজপুর, এবং তিনিও বড় নেতা ছিলেন, তবে তার নামে স্লোগান দেওয়া হচ্ছে না, এজন্য বঙ্গবন্ধুর খারাপ লেগেছে, বড় মনের পরিচয় দিয়েছেন। শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো, এটা বললেই তো হয়ে যেত, আমার নাম কেন বলা দরকার, বড় মনের পরিচয়। রাতে যখন ঢাকার খবর পেলাম, কত তারিখ রাত? 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি রাতে খবর পেয়েছেন। তখন তার মোবাইল ফোন ছিল না, ফেসবুকও ছিল না যে মুহূর্তে শেয়ার করে দিলাম সবাই জেনে গেল, বা একটা পোস্ট করে দিলাম জেনে গেল। তো ঢাকার খবর পেয়েছে, ভীষণ চিন্তাযুক্ত হয়েছেন তিনি ঢাকার খবর শুনে, যে মানুষ মারা গেছে এটা শুনে। তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি, তিনি চিন্তিত হচ্ছেন। দুজনে পাশাপাশি বিছানায় শুয়ে আছি, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। এই উত্তেজনা কিসের জন্য? দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা। বঙ্গবন্ধু ওই সময় চিন্তা করছেন, রেইনকোট গল্পে দেখবে নুরুল হুদা, উনি ঘুমায়, দেশের যা হয় হোক ওনার কিছু দেখার নেই। তবে বঙ্গবন্ধু দেশকে নিয়ে চিন্তা করেন, দেশকে নিয়ে ভাবেন, দেশের মঙ্গল কামনা করেন, দেশের জনগণের মঙ্গল কামনা করেন, এজন্য দেশের মানুষের জন্য উত্তেজনায় উঠে বসেছেন। 22 তারিখ সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল। প্রশ্ন হয়, বিভিন্ন জেলায় হয়েছে, তো আমাদের পাঠ্য অনুসারে ফরিদপুর অ্যান্সার হবে। ফরিদপুরে কত তারিখে? 22 তারিখ, পরের দিন। অনেক জেলায় হয়েছিল সেদিন। কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়, এবং ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়, হাঁটে আর স্লোগান দেয়। 22 তারিখ খবরের কাগজ এলো, পত্রিকায় এসেছে পরের দিন। কিছু কিছু খবর পেলাম, মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো। অপরিণামদর্শিতা, এর পরিণাম কত ভয়াবহ হতে পারে মুসলিম লীগ সরকার এটা বুঝতে পারেনি। বলছে এটা অপরিণামদর্শিতা, এর পরিণাম কি হতে পারে এটা বুঝতে পারেনি তারা। তো বঙ্গবন্ধু ওনার আত্মজীবনীতে লিখেছেন, মুসলিম লীগ সরকার কেন বুঝলো না? বাঙালি তো মোহাম্মদ আলী জিন্নাকেও ছেড়ে দেয়নি। 1948 খ্রিস্টাব্দের 19শে মার্চ মোহাম্মদ আলী জিন্না পূর্ব বাংলায় এসেছিলেন এবং 2টা জনসভায় বক্তৃতা দিয়েছেন, এবং 2বারই বাঙালিরা প্রতিবাদ করেছে, নো নো বলেছে। যখন উনি ঘোষণা দিয়েছেন উর্দুই হবে একমাত্র রাষ্ট্রের ভাষা, বাঙালি প্রতিবাদ করেছে। তো বঙ্গবন্ধু ওনার আত্মজীবনীতে লিখেছেন, বাঙালি জিন্নাকেও ছেড়ে কথা বলেনি, একেও ছাড় দেয়নি, আর খাজা নাজিমুদ্দিনকে কিভাবে ছাড়বে? উনি এই সিদ্ধান্ত কিভাবে নিতে পারেন? এটাকে মেনে নেওয়া হবে না। উনি এটা বুঝতে পারলেন না কেন? খাজা নাজিমুদ্দিন এবং নুরুল আমিন ওনারা বুঝতে কেন পারলেন না? এত অপরিণামদর্শী কেন হলেন তারা? এই প্রশ্ন তুলেছেন ওখানে। মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল। গুরুত্বপূর্ণ অংশ। আমাদের 21শে ফেব্রুয়ারিতে এই কথাটা প্রায়ই বলা হয়, ভাষা আন্দোলনের প্রথম রক্ত দিয়েছে বাঙালিরা। আর এটার সম্মানেই, এটাকে কেন্দ্র করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়েছে 21শে ফেব্রুয়ারিকে। মূলত বাঙালিদের অবদান এটা 1999-তে ঘোষণা হয়েছে, এবং 2000 খ্রিস্টাব্দ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এটা বাঙালিদের অর্জন বলা যায়।
দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার কারণে গুলি করে হত্যা করা হয়নি, বাংলাদেশেই প্রথম। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। আমলা পদস্থ সরকারি কর্মকর্তা, এদেরকে আমলা বলা হয়। আর আমলাতন্ত্র মূলত সেটা যে সরকার ব্যবস্থায় আমলাদের কর্তৃত্ব থাকে, তারা যেটা বলে যেভাবে চালায় সেটাই চলে, এটাকে বলে আমলাতন্ত্র। এখানে মূল বিষয়টা হলো নুরুল আমিন যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন, তখন যারা সরকারি চাকরিজীবী তাদের উপর নির্ভরশীল হতে শুরু করলেন। আর এই বাস্তবতায় যত জনবিরোধী নীতির অনুসারী হলেন, ততই চাকরিজীবী যারা তাদের উপর নির্ভরশীল হলেন। এভাবে তিনি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু সেটাই বলছেন যে আমলাতন্ত্র তাকে ভুল পথে চালিত করছে, তাকে আর পথভ্রষ্ট করছে। তিনি এই এলাকার মুখ্যমন্ত্রী ছিলেন, এখন আমরা এটাকে বলি প্রধানমন্ত্রী। তিনি একটা ভুল সিদ্ধান্তের কারণে, মূলত আমলাদের ভুল পরামর্শের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। তিনি বাস্তবতা সম্পর্কে ধারণা রাখতে পারেননি এবং এর পরিণাম যে কত ভয়াবহ হতে পারে সেটা তিনি ভাবতেও পারেননি। তিনি যেহেতু মুসলিম লীগের অংশ, মুখ্যমন্ত্রী, এ কারণে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছেন। প্রশ্ন হয় আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? এখানে কোন বিষয়টি ফুটে উঠেছে? বলে অদূরদর্শিতা। আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? এখানে তাকে বলতে বলা হয়েছে নুরুল আমিনকে। ভালো প্রশ্ন, দেখে রেখো। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভিতর। তোমরা এটা দেখতে পাচ্ছ, যারা ঢাকা ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ, বুয়েট এগুলোতে গেছো তারা জানো, তারা দেখে থাকবে একেবারে তিনটা একটা একটার সাথে লাগানো। ঢাকা মেডিকেল, আর একটু দূরে বুয়েট, এটা রাস্তার এই পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনটা একসাথে লাগানো, রাস্তার এপার ওপার বলা যায় শুধু। এই যে মেডিকেলের বিল্ডিং এত কাছে, গুলি হলো মেডিকেল কলেজের হোস্টেলের এরিয়ার ভিতর। ইতিহাসে লেখা হয়েছে মিনারটি তৈরি হয়েছে মেডিকেল ছাত্র হোস্টেলের 12 নম্বর শেডের পূর্ব প্রান্তে, কোনাকুনিভাবে একবার রাস্তার গা ঘেঁষে। এটা মেডিকেলের বিল্ডিং, এটার পাশেই এখানে গুলি করা হয়েছে, এখানে শহীদ মিনার স্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু বলছেন তার দূরদর্শিতা দেখো, যে 144 ধারা ভঙ্গ করলেও, বাঙালি তো করেছেই, ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করেছে। সরকার জারি করেছে 1 মাসের জন্য 144 ধারা। তোমরা জানো 144 ধারা বলতে 5 জন একসাথে চলতে পারবে না বা কোনো মিছিল মিটিং হতে দেওয়া যাবে না। মূলত সরকার যখন কোনো জননিরাপত্তা যখন বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে বা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই ধারা জারি করা হয়। তো 144 ধারা ভঙ্গ করলেও এদের গ্রেপ্তার করলেই তো চলতো, ছাত্রদের গ্রেপ্তার করলেই তো হতো, গুলি কেন করলো? আমি ভাবলাম দেখবো কিনা জানি না, আমি হয়তো মরে যাব, আমি বাঁচবো কিনা জানি না। উনি তো অনশন শুরু করেছে, তোমরা তো জানো 16ই ফেব্রুয়ারি থেকে পূর্ব ঘোষণা অনুসারে উনি অনশন শুরু করেছেন। তো বলছেন দেখবো কিনা জানি না, আমি বাঁচবো কিনা জানি না, তবে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই, বাধ্য হবে পাকিস্তান সরকার। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, দেখে রাখবে। পতন কেন? একের পর এক জনবিচ্ছিন্ন হচ্ছে, একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছে, আমলাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। দেখা যাচ্ছে যে পথই অবলম্বন করছে সেখান থেকে ক্ষতি আসছে। মূলত ভাষা আন্দোলনে যে গুলি বর্ষণ করেছে এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপরিণামদর্শিতা ও পতনের অবশ্যম্ভাবিতা, এদের পতন যে অবশ্যই হবে সে সম্পর্কে বঙ্গবন্ধু কথাটি বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ অংশ, দেখে নিও। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। তোমাদের সবার জন্য ভালোবাসা রইল, আবার হয়তো দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।